ঘড়িতে বাজে 11:45 আর আজকে সোমবার। আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। প্রথমেই বলি, সেন্টার থেকে এসে এখন চা খাবো। চা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। আমি বলবো মনে হয় 29 তারিখ ডিসেম্বর মাসের শীতলতম দিন। আর এই যে নিউট্রি চয়েস বিস্কুট, এটা দিয়েই চা খাবো আজকে। বন্ধুরা, চা খাওয়ার পর একটা ছোট্ট ঘটনা, যেটা আজকের মুখোমুখি আমি হয়েছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার বন্ধু, আমি ভালোটাও যেমন শেয়ার করব, আমার কষ্টের বিষয়টাও তোমাদের সাথে শেয়ার করব। আর যেটাতে আমি খুব কষ্ট পেয়েছি বলেই আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। মেয়ে অল্প মুড়ি মাখিয়েছে, চা দিয়ে খাবে। আর এই যে আমি একটা বিস্কিট নিয়েছি হয়ে গেছে, আর এখন এবারে চা খাওয়া হয়ে গেল। আর তোমাদের সঙ্গে এই যে কি রান্না করব তোমাদেরকে তো বললাম। আজকে রান্না করব হচ্ছে আলু উচ্ছে ভাজা, ভাজা বলছি, আলু সেদ্ধ করে মাখা করব। আলু ভাজবো বলছিলাম, কিন্তু মেয়ে বলছে না আলু ভেজো না, আলু রসুন পেঁয়াজ ভেজে মাখতে বলছে। আর পাতলা করে মুসুরির ডাল করব, কিন্তু একবার ভাবছি যে পাতলা করে করব, আবার ভাবছি যে না একটু কুমড়ো পালং শাক আছে, ওইগুলো দিয়ে একটু বেশ ঘন ঘন করে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। কিন্তু এত ঠান্ডা আমার মনে হয় এই ডিসেম্বর মাসের এই 29 তারিখ এত ঠান্ডা। তো আমি সেন্টারে গেছিলাম, সেন্টার থেকে বাড়ি চলে এসেছি। আমার সেন্টারের মুখটা উত্তর দিকে, আর এত ঠান্ডা লাগে তোমাদের কি বলবো। আজকে দরজা মানে ক্লাসরুমের দরজাটা লাগিয়ে দিয়েছি, দিয়ে বাচ্চাদের নিয়ে বসে আছি। আর খুব দুঃখের বিষয় বন্ধুরা, আমাদের কোনো ছুটি ছাটা নেই, কিন্তু আমি দেখলাম প্রাইমারি স্কুল ছুটি, একেবারে 2 তারিখ খুলবে। কারণ যারা আমার সেন্টার থেকে বেরিয়ে গেছে প্রাইমারিতে পড়ছে, আর ওরা আমার স্কুলের সামনে থেকেই টিউশানি যায়, আর এমনি ওদের সঙ্গে দেখা হয়। ওদের জিজ্ঞেস করছিলাম, বলছে যে না আমাদের একেবারে 2 তারিখ স্কুল খুলবে। খুব খারাপ লাগে যে আমাদের একেবারেই ছুটি নেই, মানে শত কষ্ট হলেও সেন্টারে যেতে হয়। আর আজকে আমি সাধারণত তোমাদের সঙ্গে গল্প করি না, আমি রান্নাবান্নার ভিডিও নিয়েই আসি, বা কোথাও বেড়াতে গেছি সেখান থেকে কিছু। খুব ভালো পারি না, আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে আমি খুব ভালো ভিডিও করতে পারি না, কিন্তু আমার ভালো লাগে করতে, তাই করছি। আর আমি জানি আমরা কেউ কিছু মায়ের পেট থেকে শিখে আসি না, পরে পরে সব শিখে যাই। আর এরকম একটা বিষয় নয় যে আমাকে এক্ষুনি খুব ভালো করে করতে হবে, আমি ধীরে ধীরে করছি। আজকে যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটার জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে, আমি একটু বলি তোমাদের। আমার মা টিউশন পড়াতো, কাজের ফাঁকেই টিউশন পড়াতো আমাদেরকে, 3 ভাই বোনকে। মাই বলতে গেলে মানে মানে সব কিছু করেছে, স্কুলে ভর্তি করা থেকে কলেজে ভর্তি করা থেকে মাই সব কিছু। কারণ বাবা ট্রান্সফার জব সার্ভিস করতো, বাবা সার্ভিস নিয়ে ব্যস্ত থাকতো, বাবা আমাদের পেছনে কখনো টাইম দিতে পারেনি, কিন্তু পুরো অবদানটাই মায়ের। মানে আমি যখন মহিষাদল গার্লস কলেজে ভর্তি হই, ওখানেও আমার মা আমাকে ভর্তি করতে নিয়ে গেছে। মানে আজকে আমরা 3 ভাই বোন যে যতটুকু শিখেছি পড়াশুনো করেছি, আমাদের সবটুকুই বলবো মা। এবার বাবা অর্থ জুগিয়েছে, কিন্তু মা পুরোটাই, কোথায় টিউশন যাব, কোথায় পড়বো, সব কিছুই মা করেছে। তো মা, আমি জানি যে আমি যখন উচ্চ মাধ্যমিক দিই, তখন দেখছি যে মা তার আগে থেকে 2-3 বছর আগে থেকে ওখানে, মানে যখন আমরা থাকতাম ক্যালভার্টে, ওখানে কিছু মানে বাচ্চাদের পড়াতো। তো তারা খুব মাকে জোরাজুরি করতো, দিদি তুমি পড়াও, কেউ বলতো কাকিমা তুমি পড়াও। মানে ছোটো ছোটো বাচ্চা, ক্লাস 1, 2, 3 এরকম ক্লাসের বাচ্চাগুলো, কেউ কেজি স্কুলে ছিল, কেউ প্রাইমারি স্কুলে ছিল, তো ওদেরকে পড়াতো। তো ভালো মা পড়াতো, কিন্তু আমি কখনো ওদের দিকটা দেখতাম না। কিন্তু যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, দেওয়ার পর আমি যেহেতু 3 মাস তখন ছুটি থাকতো, আমাদের এখনও আছে, তো আমি সেই 3 মাস মাকে বললাম যে মা আমি ওদেরকে টিউশন পড়াবো। মানে আমার একটু নেশা হলো যে আমি ওদেরকে টিউশন পড়াবো, তো আমি পড়াতাম। তো সেই থেকে শুরু করে আমি 1 বছর ওদেরকে পড়িয়েছি। মানে আমার রেজাল্ট বেরিয়ে গেছে, আমি কলেজে ভর্তি হয়ে গেছি, তারপরেও কিন্তু আমি টিউশন ওদের পড়াচ্ছি।
এরপরে হলো কি 2002 সালে আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করার পর 3 সালে কলেজে ভর্তি হলাম, তখনও পড়াচ্ছি, 2 বছর মতো পড়াচ্ছি, কিন্তু 2004-এ আমার বিয়ে হয়। আর তখন ওই 2-3টে বাচ্চা, মানে ওরা বলছে যে আমরা এই মুহূর্তে মাঝামাঝি বছরের মাঝামাঝি আমরা অন্য কোথাও টিউশন যাব না, আমরা দিদি তোমার কাছেই পড়বো। আর যেহেতু আমার কাছাকাছি বিয়ে হয়েছে, মানে শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি পাঁশকুড়া, কিন্তু আমার বিয়ে যেহেতু হয়েছে সেই হলদিয়াতে বাবার বাড়ির কাছাকাছি, তো ওরা যখন আমাকে বলল, তো আমি তখন কি করলাম, ওদেরকে বললাম যে তোমরা তাহলে এক কাজ করো, মানে ওদের গার্ডিয়ানকে বললাম যে আমিও ওদেরকে বছরের মাঝখানে ছাড়তে চাইছি না। ক্লাস 5-এরও একটা ছেলে ছিল, আর 3-4 কেজি স্কুলের বাচ্চা দুজন ছিল। তো মোটামুটি আমি বললাম তাহলে আমার বাড়িতেই ওদেরকে দুবেলা পাঠিয়ে দিও। তো ওরা আসতো, দুবেলাই পড়তে আসতো, বিকেলবেলা আসতো, সকালবেলা আসতো। তো শ্বশুরবাড়ির মতামত নিয়ে আমি ওই বছরটা পড়ালাম। তার মধ্যে একটি ছেলে, তার নাম হচ্ছে হারাধন দেবনাথ, সে তখন ক্লাস 5-এ পড়ে, আর আমরা তাকে হারু হারু বলে ডাকতাম। তো সে আমার কাছে পড়াশোনা করেছে। তো তারপরে যা হয়, একটু গ্রামের দিকে আমি ওই 5টা পড়িয়ে ছেড়ে দিলাম, তারপরে ওরা অন্য জায়গায় টিউশন নিল, পড়াশোনা করছে। তারপরে আমি 2007 সালে অলরেডি আইসিডিএসে চাকরি পাই। আর সেইটাই হচ্ছে বড় বিষয়, যেটা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার সেন্টার, মানে আমার যে আইসিডিএস কেন্দ্রটি একেবারে আমার বাড়ির কাছে, মানে যে এলাকার ছেলে মেয়েগুলো আমার কাছে টিউশন পড়তে আসতো, ঠিক তাদের পাড়াতেই আইসিডিএস সেন্টারে আমি চাকরিটি পাই। তো আমি 2007 সাল থেকে চাকরি করছি। তো দেখছি ওই ছেলে মেয়ে যারাই আমার কাছে পড়াশোনা করছে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তাদের ছেলে মেয়েরা অনেকে আমার সেন্টারে আসছে। তো হঠাৎ আজকেরই ঘটনা, যেটা আমাকে, মানে আমি কি বলবো, আমি যদি এখনও ভাবছি আমি যতবার, আর আমার মানে খুব কি বলবো, আমার বুকটা ভারী হয়ে যাচ্ছে, চোখের কোণায় জল চলে আসছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটি ছেলেই, যাকে আমি হারু বললাম, ওর সঙ্গে কিন্তু আমার অনেকবার দেখা হয়েছে। মানে কত বছর আগের ঘটনা, 2004 সাল, আজকে আমি গল্প করছি 2025 সালের 29 তারিখে, মানে এই এতগুলো বছরে আমার মনে হয় প্রথম দিকটায় ওর সঙ্গে আমার যখন রোড ক্রস করে আমি হয়তো আসছি, ওই ছেলেটা, মানে আমার যে এক্স স্টুডেন্ট, ও হয়তো আমাকে দেখেছে, দিদি ভালো, দিদি বলতো ওরা, দিদি ভালো আছো, সেই প্রথমের দিকটা একটু আধটু কথা টথা বলতো। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, ওই ছেলেটি বিয়ে করার পর ওর দুটো মেয়ে আমার সেন্টার থেকে 6 বছর পর্যন্ত, মানে আইসিডিএসে তো 3 থেকে 6-এর শিশুরাই পড়াশোনা করতে আসে, তো ওর দুটো মেয়ে আমার কাছ থেকে পড়াশোনা করে তারা প্রাইমারি থেকে এখন কেউ হাই স্কুলে পড়ছে। তো দুঃখের বিষয় এটাই, আজকে আমি সেন্টারে বসে আছি, ও আমার সঙ্গে সেই প্রথম দিকটায় দিদি কথা টথা বলতো, ভালো আছো দাদা, কেমন আছে, বা কিছু এরকম, আর সেভাবে কিন্তু কখনো কথাবার্তা, যেটা আরও বলতে ভুলে গেছি, ছেলেটা খুব খুব ভালো ছেলে বলা যায়। মানে একটা এলাকায় যখন 1400-1500 পপুলেশনের মধ্যে কাজ করি, যখন দীর্ঘ কয়েক বছর কাজ করি, সেখান থেকে মোটামুটিভাবে একটা বুঝতে পারি যে আমার কোন ছাত্র ছাত্রী বা কোন পরিবার কীরকম, মোটামুটি একটা উপলব্ধি করা যায়। আর সেখান থেকেই বলছি যে ওই ছেলেটি আমার কাছে খুবই ভালো ছিল, আজও সে ভালো ব্যবহার করে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে গেছে, আমি সেন্টারে বসে আছি, ও কিন্তু মেশিন ভ্যান চালায়, মানে ওটাই ওর জীবিকা। তো আমার সঙ্গে অনেকবার ওর মুখোমুখি পরে দেখা হয়েছে, কিন্তু ও কখনো দাঁড়িয়ে কথা বলেনি। ঠিক আছে, আমি ভাবতাম বড় হয়ে গেছে, মেয়েরা পড়াশোনা করেছে, হয়তো লজ্জা পাচ্ছে। আজকে আমি সেন্টারে বসে আছি, হঠাৎ দেখছি যে দিদি আমার সেন্টারে রান্না করে, তাকে বলছে যে দিদি আছে, না, প্রথমে জিজ্ঞেস করছে আজকে কি রান্না হয়েছে। আর আজকে যেহেতু সোমবার, আমাদের মেনু ছিল আজকে হচ্ছে ডাল ভাত আর ডিম সেদ্ধ। তো যথারীতি মতো বৌদি বলি আমি তাকে, তো বৌদি বলছে হ্যাঁ আজকে তো আমাদের এটাই রান্না হয়েছে। না দিদি আছে, তখন বলছে হ্যাঁ দিদি, মানে আমাকে খুঁজছে, অথচ ওই রাস্তা দিয়ে স্কুলের সামনে দিয়ে বহুবার বহুবার গেছে, কখনো আমার খোঁজ করেনি। বলছে হ্যাঁ দিদি আছে, তো আমার কাছে এসছে, দিদি তুমি ভালো আছো?
আমি মানে হতবাক হয়ে গেছি, মানে আমার সামনে দাঁড়িয়ে আছে খুব লম্বা চওড়া ফিগারওয়ালা ছেলে। আমি বলছি হ্যাঁ তুই ভালো আছিস? না হ্যাঁ। বলছি কী রে তোর মেয়েরা কিসে পড়ছে? না একটা মেয়ে মাধ্যমিক দিয়ে 11-এ পড়ছে, আরেকজন 7-এ পড়ছে। দেখছি আমার সামনে দাঁড়িয়ে একটা বাদাম প্যাকেট থেকে না বাদাম খাচ্ছে, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো ও মানে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছে এরকম। কিন্তু আমি ও চলে যাওয়ার দু একটা কথা আমাকে বললো, দিদি দাদা ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। আমি বললাম হ্যাঁ, কিন্তু ওকে দেখার পর থেকে আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে না ও স্বাভাবিক অবস্থায় নেই। তো বারবার বলছে দিদি আমি আসছি। আমি বলছি হ্যাঁ রে, তোকে তুই আমার সঙ্গে কথা বললি, আমার সত্যি আজকে খুব ভালো লাগছে রে হারু, তোর সঙ্গে আমার এত বছর পরে কথা হলো বা কিছু। কিন্তু ও চলে যাওয়ার পর যেটা জানলাম পাশাপাশির ওখান থেকে, যে ওর মানে কি বলবো ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে, পারিবারিক কোনো অশান্তি ওয়াইফের সঙ্গে। আমার এত কষ্ট লাগছে ছেলেটাকে দেখার পর, কথা বলার পর, যে যে ছেলেটাকে আমি 3-4-5-3 বছর বলতে গেলে মা পড়িয়েছে, মার পরে তো আমি আজকে সেই ছেলেটা একটা মানে কি বলবো পারিবারিক অশান্তির জেরে আজকে পুরোপুরি বলতে গেলে পাগল। আর ও এই আমি তখনই অনুভব করেছি যে ও কখনো আমার কাছে আসেনি, কিন্তু আজকে যখন এসছে আমার তখন থেকে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি তাকে এত ছোটোবেলা থেকে পড়িয়েছি। তো যাই হোক, আমি এটাই তোমাদের সঙ্গে, তোমরা হয়তো ভাববে যে কেন শেয়ার করছো, আমি জানি না কেন মনে হয়েছে যে তোমাদের সামনে এই কথাটা বলি। খারাপ লাগছে ভীষণ দেখে, কিন্তু আমরা তো কারোর পারিবারিক ব্যাপারে নিজেরা জোর করে গিয়ে বলতে পারি না। কি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ছেলেটা সুস্থ হয়, স্বাভাবিক জীবনযাপন করে, স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, এইটুকুই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আমার সত্যি আজকে খুব খারাপ লাগলো। আর কি হয়, তোমরা আমার বন্ধু, তো যখন আমার বাড়ির ভেতরে কিছু করছি বা কোথাও গিয়ে আনন্দ করছি, সেটাও যেমন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরকম একটা ঘটনা যেটা আমাকে আজকে সত্যি খুব কষ্ট দিয়েছে, যে আমার একটা স্টুডেন্ট, এবং আমি প্রথমেই তোমাদেরকে বললাম না যে ও খুব ভালো স্টুডেন্ট ছিল। তো যাই হোক, আমি আর কি করব, আমি ঈশ্বরের কাছে রোজ দিন প্রার্থনা করব যেন ঈশ্বর তাকে সুস্থ করে এবং সে যেন একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এটুকুই আজকের, থাক, পরে আবার তোমাদের সামনে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অবশ্যই রান্নাবান্নার ভিডিও, কিন্তু তার মাঝখানে মনে হলো যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।